নুসরাত আজ শরীর খারাপ করায় সন্ধ্যের দিকে আরশের রুমে ঘুমিয়ে গিয়েছে। জাইন বাড়িতে ক্লান্ত দেহ নিয়ে ফিরে আসলো মাগরিবের আজানের পর। এই জানুয়ারি মাসেও ঘেমে নিয়ে জবজবে হয়ে গিয়েছে। আবহাওয়া এই কয়েক বছর ধরে ধোঁকা করছে। শীতকালেও শীত না লেগে গরম লাগছে। হায় রে শীত! জাইন দীর্ঘশ্বাস ফেলে আলগোছে রুমের দিকে এগিয়ে গেল। সবাই মাগরিবের নামাজ আদায় করার জন্য নিজ নিজ ঘরে। আহানের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। নামাজে প্রথম কাতারে সূরা ফাতিহা পড়ছে গলা ফাটিয়ে, যা আহানের রুম থেকে বের হয়ে সারা বাড়িতে প্রতিধ্বনি হচ্ছে। জাইন হাসল গাল বাঁকিয়ে, যা বোঝার উপায় নেই কোনোভাবেই। ইসরাতের রুম আজ পর্দা কিছুটা ফাঁক করে রাখা ছিল। জাইন সেদিকে না তাকিয়ে পা চালিয়ে রুম ক্রস করে চলে গেল। 5 সেকেন্ডের মাথায় তড়িৎ ফিরে আসলো আবার ইসরাতের রুমের সামনে। চারিদিকে একবার তাকিয়ে গলা পরিষ্কার করে বড় বড় পা ফেলে প্রবেশ করলো ইসরাতের রুমে। রুমের ভেতর থেকে মেলি পারফিউমের সুঘ্রাণ এসে জাইনের নাকে লাগলো। জাইন চারিদিকে চোখ ঘোরালো। হঠাৎ চোখ পড়ল স্টাডি টেবিলের উপর, যেখানে বইয়ের ওপর মাথা রেখে ঘুমিয়ে আছে ইসরাত। জাইন এক হাতে কোট ভাঁজ করে রেখে অন্য হাত পকেটে ঢুকিয়ে হেঁটে এগিয়ে গেল ইসরাতের দিকে। ইসরাতের দিকে নিঃশব্দে তাকিয়ে থাকলো জাইন কিয়তকাল। সময় গড়ালো। কিছুক্ষণ পর জাইনের টনক নড়তেই হালকা হাসলো। নিজের কাজে নিজে একটু অবাক হলো। জাইন পকেট থেকে হাত বের করে দাড়ির মাঝে হাত বোলালো। টেবিলের ওপর এক হাত ভর দিয়ে ঝুঁকলো ইসরাতের দিকে। ইসরাতের মুখের সামনে আসা চুলগুলো আলগোছে কানের পেছনে গুজে দিল। হালকা ফু দিল কানের লতিতে। হঠাৎ জাইনের ভ্রু কুঁচকে গেল। ইসরাতের কানের দিকে চোখ ছোট ছোট করে তাকালো। পিয়ার্সিং কানে করা দেখে জাইন বিড়বিড় করলো, এটা আবার কবে করলো? ইসরাতের পিয়ার্সিং করা জায়গায় হাত বুলিয়ে দিল। গালে আঙ্গুল দিয়ে স্লাইড করতেই গাল লাল হয়ে গেল। জাইন হালকা হেসে ইসরাতের কানের লতিতে আর গালে সফট চুমু খেলো। রুম থেকে বের হয়ে যেতে যেতে ইসরাতের উদ্দেশ্যে বিড়বিড় করলো, তফাৎ আছে ভালোবাসায় আর মায়ায়, যতটা তফাৎ ধোয়া আর কুয়াশা। জাইন নিজের রুমে ঢুকে রুম লক করে নিল। শার্টের বোতাম খুলতে খুলতে ভাবলো, আজ কাবাবে হাতটি দেখা পেল না, গেল কই? সারাদিন তো দেখা যায় হাতে তালা নিয়ে দরজার আশেপাশে ঘোরাঘুরি করছে। আজ এতক্ষণ পার হয়ে গেল, কোনো নড়চড় নেই। জাইন শার্ট খুলে ঢিল মেরে ফেলে দিল বাথরুমের মেঝেতে। পরনে রইল শুধু ফর্মাল প্যান্ট। জাইন শার্ট খুলতে ভেসে উঠল পেটানো পুরুষালী দেহের খাঁজ। হাতে লাইটার আর সিগারেট নিয়ে প্যান্টের বেল্ট কিছুটা লুজ করতে করতে বারান্দার দিকে এগিয়ে গেল। জাইনের রুমের বাহিরে জায়ান নক করল। জাইন রুমের ভেতর থেকে রাশভারী গলায় বলল আসতে। জায়ান হেলে দুলে রুমে প্রবেশ করলো। ঠোঁট বাঁকিয়ে হালকা হেসে বিছানায় লাফ দিয়ে বসে গেল। জাইন ল্যাপটপ থেকে চোখ তুলে তীব্র দৃষ্টি নিক্ষেপ করলো জায়ানের পানে। জায়ান দুহাত উপরে তুলে সারেন্ডার করার মতো করে বলল, আরে ভাই, এরকমের লুক দিচ্ছ কেন? মনে হচ্ছে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। জাইন কোনো কথা না বলে জায়ানের পায়ের দিকে তাকালো। জায়ান জাইনের চোখ অনুসরণ করে নিজের পায়ের দিকে তাকাতেই আসল ঘটনা বুঝতে পারল। বোকার মতো হেসে বলল, স্লিপার পরা ছিল। জাইন তবুও গম্ভীর চোখ নিয়ে ওইদিকে তাকিয়ে রইল। জায়ান জাইনকে বিশ্বাস করতে না দেখে বিছানায় শুয়ে পা জাইনের মুখের সামনে ধরে বলল, দেখ ভাই, পা পরিষ্কার। আমি 100% শিওর তুই আর আরস দুইটাই সূচিবায়ু রোগে আক্রান্ত। জাইন জাইনের ফালতু কথায় ধ্যান দিল না। ল্যাপটপে নিজের কাজের দিকে ধ্যান দিল। জায়ান নিজের দিকে জাইনের কোনো পাত্তা না পেয়ে ব্যথিত গলায় বলল, ফ্রান্স যখন ছিলাম আমাদের মধ্যে কত কথা, কত আড্ডা দেওয়া হতো। আর এখন কথা বলা তো দূর, দেখাই হয় না। জাইন একবার তীক্ষ্ণ দৃষ্টি তুলে তাকালো জায়ানের দিকে। জাইনের তীক্ষ্ণ দৃষ্টির প্রকোপে পড়ে জায়ান কেঁপে উঠল। আচ্ছা, তুই কথা না বললে কি হতো? আরস বলতো। আরশ কখন তোর সাথে কথা বলতো? আমি তো কোনোদিন দেখলাম না। জায়ান থতমত খেল। চোখ মুখ উল্টে বসে রইল। এত সত্যি কথা বলতে কে বলেছে? ফালতু কথা শোনার টাইম নেই, যা বলতে এসছিস বল, নাহলে ভাগ এখান থেকে। জায়ান ঠোঁট কামড়ে জাইনের দিকে সিরিয়াস হয়ে তাকালো। আর 2-3 দিন পর তো আব্বু আম্মুর অ্যানিভার্সারি। প্রতি বছর তো আমরা পালন করি, তাহলে এবার কেন নয়? আমি এই বিষয়ে ভেবে রেখেছি, ভাবছিলাম সারপ্রাইজ দিব, তাই আর বলা হয়নি। তাহলে কিভাবে কি করব? করবি? আগামীকাল বলে দেবো তোকে। এখন যা নিচের রুমে। কিন্তু আমি আজ এখানে থাকবো তোর সাথে। জায়ান তীক্ষ্ণ চোখে তাকালো। ঠোঁট নেড়ে নেড়ে কিছু বলতেই জায়ান উঠে দাঁড়িয়ে বলল,
ভাই এত সিরিয়াস হচ্ছেন কেন? আমি তো চলেই যাচ্ছিলাম। নুসরাত ভার্সিটি যাওয়ার জন্য চুল বেঁধে রেডি হয়ে বসে আছে। আরশ আয়নার সামনে দাঁড়িয়ে টাই পরছিল আর চোখে বিছানায় নুসরাতের দিকে তাকিয়ে আবারও টাই বাঁধায় মন দিল। আরশ টাই পরে নিয়ে কাবারের দিকে এগিয়ে গেল। ব্ল্যাক কালার কোট কাবার থেকে বের করে ভাঁজ করে রাখলো বিছানার পাশে। নুসরাতের দিকে তাকালো আবার। আজ এত চুপচাপ কেন তা আরশের মাথায় ধরল না। মাথায় কি খিচুড়ি পাকাচ্ছে এক আল্লাহই ভালো জানে। শার্টের ওপরের দিকের বোতাম খুলল কোনো কারণ ছাড়া। নুসরাতের দিকে ঠান্ডা চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি বাবু সাহেব হয়ে বসে আছিস কেন? পটর পটর বন্ধ কেন আজ? নুসরাত উঠে দাঁড়ালো, হেলে দুলে এগিয়ে গেল আরশের দিকে। আরশের শার্টের দুপাশ হাত দিয়ে চেপে ধরে মুচকি হাসলো। আরশ তীক্ষ্ণ চোখে তাকিয়ে থেকে নুসরাতকে জিজ্ঞেস করলো, কি এত পিরিত কোথা থেকে আসছে? নুসরাত গদগদ ভঙ্গিতে হেসে আরশের বুকে মাথা রাখলো। আরশ বুঝলো না নুসরাতের এত মশলা মাখানোর কারণ। ঠেলে দূরে সরিয়ে দিতে চাইলো। নুসরাত কাঁঠালের আঠার মতো আরশের শার্ট ধরে বুকের সাথে লেগে রইল। আরশ নিজেকে স্বাভাবিক রেখেই বলল, কি চাই? দূরে সর। নুসরাত দূরে সরাতো দূরের কথা, আরেকটু কাজ ঘেঁষে লেপটে গেল আরশের বুকের সাথে। দাঁত দিয়ে নিচে ঠোঁট চেপে ধরে দু হাত দিয়ে আরশের পৃষ্ঠদেশে চেপে ধরল। আরশ ভ্রু উঁচিয়ে সন্দেহ নিয়ে চুপচাপ তাকিয়ে রইল। অপেক্ষা করল নুসরাতের বলার অপেক্ষায়। নুসরাত আরশের ঠোঁটে সূক্ষ্ম চুমু খেয়ে দূরত্ব বাড়াতে চাইল, কিন্তু আরশ এবার দূরত্ব বাড়াতে দিল না। কোমর চেপে নিজের সাথে জড়িয়ে ধরে রাখলো। ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, কি চাই? নুসরাত নিজের পা খুঁড়তে লাগলো মেঝেতে। দাঁত দিয়ে ঠোঁট চেপে বলল, বলবো। আরশ মাথা নাড়ালো। নুসরাত মিনমিন করে বলল, একবার আমার সাথে ভার্সিটি যেতে হবে। আরশের সোজা হয়ে থাকা ভ্রু বেঁকে গেল। নুসরাত মতিগতি চেঞ্জ হতে দেখে গালে ঠোঁট দাবিয়ে চুমু খেল। আরশ কপালে হাজারটা ভাঁজ ফেলে ওই রকম দৃষ্টি রেখে চেয়ে থাকলো। নুসরাত আরেকটা চুমু খেয়ে আরশের দিকে তাকাতেই আরশ কপালের সাথে কপাল চেপে ধরে চোখ ছোট ছোট করে নিল। নুসরাতকে শাসানো স্বরে বলল, কি করছিস তুই? তেমন কিছু করিনি। তাহলে কেমন কিছু করেছিস? নুসরাত চোখ ঘোরালো আশেপাশে। তার ভয় লাগছে একে বলতে। যদি বাড়িতে কাউকে বলে দেয় সে ফেল করেছে, তাহলে তো জুতো পিটা করা হবে তাকে। নুসরাত মাথা দুদিকে ঝাড়া দিয়ে চিন্তা ফেলে দিল বাহিরে। আরশ নুসরাতের থুতনি চেপে ধরে নিজের দিকে ফিরালো। নাকে হালকা নাক ছুঁয়ে দিয়ে বলল, কি হয়েছে বল, আমি আছি তো। নুসরাতের মনোভাব বোঝা গেল না। ঠোঁট বাঁকা করে আরশের এক হাত নিজের কোমর থেকে টেনে নিয়ে সে নিজের হাতের উপর রাখলো। সন্দেহী গলায় বলল, আগে ওয়াদা করুন, তারপর বলবো কি হয়েছে। আরশ ওয়াদা করতে অগ্রাহ্য করলো। নুসরাত আরশের বাহু বন্ধন থেকে বের হয়ে বলল, তাহলে আর বলবো না। আমিও তাহলে যাব না। ছোট্ট বিষয়, একটা ওয়াদা করলেই তো হয়ে যায়। তাহলে তো আপনার উপর আমার ভরসা হয়ে যাবে, আপনি ফাঁস করবেন না। আরশ নিজের জিহ্বার সামনে বের করে ঠোঁট ভিজিয়ে নিল। তারপর নিজের সাথে কিছু বোঝাপড়া করে মাথা নাড়িয়ে রাজি হয়ে গেল। আগে ওয়াদা করুন, তারপর বলবো। ওয়াদা? ওয়াদা করতে দেরি হলো, কিন্তু নুসরাতের কারণ বলতে দেরি হলো না। আসলে না, আমি পঞ্চম সেমিস্টারের ডাব্বা খেয়েছি। কি বললি আবার বল, বুঝতে পারিনি। আরে ভাই, বুঝতে পারেন না? পঞ্চম সেমিস্টার ফেল করেছি। ফেল। আরশের চোখ এত বড় বড় হয়ে গেল যখন শুনলো নুসরাত ফেল করেছে। অবিশ্বাস্য নজরে তাকিয়ে থেকে ঢোক গিল। ঠোঁটে ঠোঁট চেপে দাঁত কিরমির করে বলল, তুই ফেল করেছিস, আর এটা তুই গলা ফাটিয়ে বলছিস? তো লজ্জা লাগছে না? নুসরাত ওপরে পাটির দাঁত বের করে হাসলো। আরশের ঠোঁট হাতে তালু দিয়ে চেপে ধরে বলল, চুপ! এত জোরে কথা বলছেন কেন? আমি কাছে আছি, ধীরে চলুন, মানুষ শুনতে পাবে তো। নুসরাত দরজার বাহিরে চোখ দিয়ে একটু উকিঝুঁকি মারল। নিজের সামনে দাঁড়িয়ে থাকা অগ্নি মানবকে তার চোখে লাগলো না। কাউকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে আরশের দিকে তাকালো। আরশ খ্যাপা বাঘের মতো তাকিয়েছে নুসরাতের দিকে। নুসরাত আরশের দিকে তাকিয়ে হেসে বাহুতে হালকা চাপড় মেরে বলল, আপনার কাছে বিশ্বাসযোগ্য বলে এটা মনে হচ্ছে না, কিন্তু এটাই সত্যি। নুসরাত আরশের রাগী দৃষ্টি দেখে বুঝলো না আরশের এই দৃষ্টি দেওয়ার মানে। মনে করলো অতিরিক্ত অবাক হওয়ার কারণে এভাবে তাকিয়ে আছে। আরশ ঠোঁটে ঠোঁট চেপে শ্বাস ফেলল রাগ কন্ট্রোলে আনার জন্য, কিন্তু নুসরাত হেসে আরশের কাঁধে গড়াগড়ি খাচ্ছে। আরশ আর চোখে অসহায় ভাবে তাকালো। এই পাগলকে নিয়ে সে কি করবে?
একে নিয়ে সারা জীবন সে থাকবে কিভাবে? আফসোস হয় আরশের। কেন সে বাজি ধরতে গেল? কেন রাগের মাথায় যা মুখে এসছে তাই বলে দিয়েছে? একবার যদি সেদিন মুখটা আটকাতো, তাহলে আজ এই দিন তার দেখতে হতো না। দাঁড়িয়ে থাকা অবস্থায় চোখ বন্ধ করে নুসরাতের মাথা এক হাত দিয়ে চেপে ধরে বুকের সাথে শক্ত করে ধরে রাখলো। নুসরাত ছটফট করতে লাগলো নিজের মাথা আরশের হাত থেকে ছাড়ানোর জন্য। আরশ নুসরাতকে নড়াচড়া করতে দেখে আরো শক্ত করে ধরেই রাখলো। জাইন অফিসে যাওয়ার আগে ইসরাতের রুমে ঢুকলো চুপি চুপি। ইসরাতকে কমফোর্টার গায়ে দিয়ে ঘুমাতে দেখে গা লেলিয়ে হাসলো। ইসরাতের বিছানার পাশ ঘেঁষে বসলো। ইসরাত বিছানার মাঝ বরাবর ঘুমিয়ে আছে কোনাকুনি পা রেখে। জাইন ইসরাতের মাথার নিচে বালিশ দিয়ে নিশ্চুপ চোখে তাকিয়ে রইল। অনেক কথা ইসরাতকে বলতে ইচ্ছে করলো, হয়তো সময়ের অভাবে, নয়তো মনের পীড়নে বলা হলো না। নিশ্চুপ তাকিয়ে থেকে সময় কাটালো। ইসরাত ঘুমালে দিন দুনিয়ার খবর ছেড়ে ঘুমায়। জাইন ইসরাতের গালে ট্যাপ ট্যাপ করে হালকা হাতে থাপ্পড় দিল। যখন দেখলো ইসরাত নড়ছে না, তখন ইসরাতের মাথা টেনে তুলে নিজের বুকের সাথে চেপে ধরলো। বিড়বিড় করে বলল, Do you know, Israt, what is worst feelings? When your heart cries, but your eyes don't. জাইন তাচ্ছিল্য করে হাসলো। ইসরাতের মাথা বালিশের ওপর ঠিকভাবে রাখতে রাখতে বলল, আমি কাকে বলছি? যাকে বলছি সে তো ঘুমিয়ে। হায় রে কপাল। জাইন দাঁতে দাঁত চেপে ইসরাতের পাশে কিছুক্ষণ বসে রইল। ইসরাত নড়ে চড়ে পাশ ফেলল। তারপর আবার ঘুমের ঘুরে আবার তলিয়ে গেল। নিচ থেকে সকালে নাস্তা করার জন্য তলব করা হচ্ছে। জাইন উঠে দাঁড়িয়ে ইন করা শার্ট টেনে ভাঁজ ঠিক করে নিল। শার্টের হাতা গোটাতে গোটাতে রুম থেকে বের হতেই দরজার সাথে ঝুলে দাঁড়িয়ে থাকা নুসরাতকে দেখতে পেল। নুসরাত বোকার মতো হেসে বলল, ভাইয়া আমি কিচ্ছু করিনি, আর শুনে থাকলেও ভুলে গিয়েছি। সাঁতরে বাচ্চা, তুই আসবি নাকি আমি আসবো? আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছে বিরক্তি নিয়ে। এই নুসরাতের জন্য তাকেও জাইনের আবেগপূর্ণ পার্সোনাল কথা শুনতে হয়ে গেল। একে নিয়ে সে কি করবে? এর কি হবে? আর তারই বা কি হবে? এই পাগলকে তুমি একটু ঠিক করে দাও, আমি নফল নামাজ আদায় করব, একে একটু ঠিক করে দিলে। জাইন শান্ত চোখে তাকিয়ে গমগমে ভরাট পুরুষালী গলায় বলল, নুসরাত অন্যের কথা কান পেতে শোনা ব্যাড হ্যাবিট। আরও সে তোমার সাথে ছিল? আমি কিছু শুনিনি ভাইয়া, শুধু দেখেছি আমার এই গুনাহগার আখোসে। আপনার আর ইশরাতের মাঝে যা হচ্ছিল, এখানে আমার দোষ বা কোথায়? আপনারা দরজা খুলে রোম্যান্স করলে আমরা সাধারণ জনগণের একটু আধটু দৃষ্টির সীমানায় পড়বে। দোষ তো সব আপনার। নুসরাত জাইনের ওপর সব দোষ চাপিয়ে দিয়ে হেলে দুলে চলে গেল সিঁড়ির দিকে। ভার্সিটিতে আসার পথে আরশ কোনো কথা বলেনি। ভার্সিটিতে পৌঁছানোর পর নুসরাত প্রফেসর আনোয়ারের রুমের সামনে আরশকে পৌঁছে দিয়ে বলল, আপনি ভেতরে জানান, বাইরে আছি। আরশ তীক্ষ্ণ দৃষ্টি নুসরাতের দিকে ছুড়ে রাশভারী গলায় বলল, আয়। নুসরাত নিজের জায়গা থেকে এক পা নড়ল না। আরশ হাত চেপে ধরে দরজার সামনে দাঁড়িয়ে ভরাট গলায় বলল, মে আই কামিং? ইয়েস মিস্টার। নুসরাত ভোলা ভালা মুখ বানিয়ে ভেতরে ঢুকলো। মিষ্টি গলায় একবেশে হেসে বলল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গার্জিয়ান নিয়ে আসছেন শেষ পর্যন্ত। বসুন মিস্টার ডট ডট। আরশ তীক্ষ্ণ দৃষ্টি প্রফেসরের দিকে ছুড়ে দিয়ে বলল, আরশ, সৈয়দ আরশ হেলাল। প্রফেসর আনোয়ার আরশের দিকে না তাকিয়ে নুসরাতের পানে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কে উনি আপনার? প্রফেসর আনোয়ার নুসরাতকে হঠাৎ প্রশ্ন করায় সে নড়ে চড়ে উঠল। চোখ বড় বড় করে বলল, জি। এর সাথে কি কথা বলছেন? আমি বসে আছি ওর অভিভাবক, আপনি আমার সাথে কথা বলুন। তাহলে মিস্টার আর্শ আপনি বলুন, মিস নুসরাতের কি হন আপনি? আরশ গলার স্বর যথেষ্ট আয়ত্তে এনে সুন্দরভাবে বলতে চাইলো, আমি নুসরাতের হাজবেন্ড। কিন্তু কথা বের হলো কর্কশ গলায় ক্যাটক্যাট করে। আমি ওর হাজবেন্ড। প্লিজ স্টপ কলিং হার মিস, কল হার মিসেস ইনস্টেড। মিস শুনতে অদ্ভুত লাগছে। বিবাহিত মহিলাকে আবার কিসের মিস? মিসেস বলুন, মিসেস। প্রফেসর আনোয়ার নুসরাতের মুখের দিকে তাকিয়ে বললেন, আপনার বিয়ে হয়ে গেছে? জি, বিয়ে হয়ে গিয়েছে ওনার, অ্যান্ড নাও শি ইজ প্রেগনেন্ট। মানে কি ভাই? প্রফেসর আনোয়ার কংগ্রেস করলেন। আরশ চোখ ছোট ছোট করে বলল, জি বলুন, কি জন্য ডেকে পাঠিয়েছেন? প্রফেসর আনোয়ার নুসরাতের নামে অভিযোগ দিতে শুরু করলেন। নুসরাত এখন পর্যন্ত একটা অ্যাসাইনমেন্ট ঠিকঠাক মতো জমা দেয়নি। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ দিনে এসে জমা দেয় লাস্ট মিনিটে। আরশ জানালো, এবার থেকে ঠিকঠাক অ্যাসাইনমেন্ট জমা দিবে নুসরাত।
নুসরাত অর্গানিক রসায়নের একটা ল্যাব ক্লাসে উপস্থিত ছিলেন না। এই 2.5 বছরে 3-4 বারের বেশি আমি ওনাকে কখনোই ল্যাবে দেখিনি। এবার থেকে উপস্থিত থাকবে, এই দায়িত্ব আমি নিলাম। উনি ক্লাস ঠিকঠাক অ্যাটেন্ড করেন না, প্রতিবার পাসড হয়ে যান কোনোভাবে। কিন্তু এইবার উনি কিভাবে ফেল হলেন একটু জিজ্ঞেস করবেন আপনার স্ত্রীকে। পড়াশোনা করেনি, ফ্যামিলি প্রবলেম ছিল, তাই আর কিছু? উনি ক্লাসে মনোযোগী নন। আজকে থেকে মনোযোগী হয়ে যাবে। আপনার স্ত্রীকে একটু পড়াশোনায় মন দিতে বলবেন। জি বলবো। আর কিছু প্রফেসর আনোয়ার? আনোয়ার সাহেব না ভঙ্গিতে মাথা নাড়লেন। আরশ উঠে দাঁড়ালো। প্রফেসর আনোয়ারের থেকে বিদায় নেওয়ার প্রয়োজন বোধ করলো না। বড় বড় পা ফেলে এগিয়ে গেল। যেতে যেতে আদেশের স্বরে বলল, চুপচাপ ক্লাসে যাবি নুসরাত। নুসরাত সালাম দিয়ে বের হয়ে গেল। প্রফেসর আনোয়ার কপালে গুটিয়ে বিড়বিড় করলেন, জামাই বউ দুজনেই তো এক নৌকার মাঝি, কার কাছে কার কথা বলবো। শীতের বাতাবরণ প্রায় শেষের দিকে। জায়ান, লিপি বেগম আর হেলাল সাহেবকে নিয়ে বাইরে ঘুরতে গিয়েছে। লিপি বেগম যেতে চাননি, কিন্তু জেদি জায়ান টেনে নিয়ে গিয়েছে লিপি বেগমকে। হেলাল সাহেব সাদা রঙের পাঞ্জাবির সাথে গ্যাবাটিনের প্যান্ট পরেছেন। লিপি বেগম হালকা সবুজ রঙের শাড়ির সাথে মাথায় কালো রঙের হিজাব পরেছেন। বাহিরে যাচ্ছেন, একটু তো সেজে গুজে যাবেন। জায়ানের গাড়ি বাড়ির দৃষ্টিসীমানার বাহিরে যেতে জাইন ফোন করলো কাউকে। আধ ঘন্টার ভেতরে এসে হাজির হলো ডেকোরেশন করার লোকেরা। জাইন দেখিয়ে দিল কোথায় থেকে কোথায় সাজাতে হবে এবং কিভাবে। সিগারেটে টান দেওয়ার জন্য ছাদের অন্য পাশে চলে গেল জাইন। আরশ পকেটে এক হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তদারকি করতে লাগলো। আজ তার সময় কাটছে না, তাই সময় কাটানোর জন্য পকেট থেকে সিগারেট বের করে এক টান দিতে চাইল। হঠাৎ জাইনের কথা মনে হওয়ায় মনের কথা মনের ভেতরে রেখে দিল। বড় ভাইয়ের সামনে দাঁড়িয়ে সে সিগারেট খাবে, এটা অসম্মানজনক মনে হলো তার কাছে, তাই সিগারেট আর বের করলো না। পরে রুমে গিয়ে সিগারেটে একটা টান দিয়ে আসবে। সন্ধ্যের দিকে মমু, লুৎফা, মাহমুদা, সারোয়ার আর আরশদের নানা বাড়ির লোক এসে হাজির হলেন। নানা বাড়ির লোক বলতে আরশদের মামা, মামি আর আরশের নানি। আরশের নানি রোমানা খাতুন বাড়ির ভেতর প্রবেশ করার আগেই নাতবউ দেখার জন্য উধলা হয়ে গেলেন। নাসির সাহেব বললেন আগে ভেতরে যেতে। রোমানা খাতুন বাড়ির ভেতরে ঢুকতেই দরজার সামনে দাঁড়িয়ে থাকা মেহেরুন্নিসার সাথে দেখা হলো। মেহেরুন্নিসাকে হালকা খোঁচা দিয়ে বললেন, আগের মতো মুখ চলে নাকি বেন, নাকি কিছুটা কমেছে আগের তুলনায়? দেখা হতে এমন কথায় মেহেরুন্নিসার মুখ কালো হয়ে গেল। এই একজন ব্যক্তি যার সামনে মেহেরুন্নিসার মুখ বন্ধ হয়ে যায়। আরে বিয়াইন, আপনি তো দেখছি আমাকে ভেতরে ঢুকতেই দিচ্ছেন না। দীর্ঘ কত বছর পর মেয়ের শ্বশুরবাড়ি আসলাম, আর মেয়ের শাশুড়ি দরজায় আটকে দাঁড়িয়ে আছে। দাঁড় করিয়ে রেখে আপনার মতো হাঁটতে উঠতে ব্যথা বানিয়ে দিতে চাচ্ছেন, এটা কি ঠিক? মেহেরুন্নিসা মুখ লটকে দরজার সামনে থেকে সরে গেলেন। নাজমিন বেগম তাড়াতাড়ি উপরে গেলেন ইসরাত আর নুসরাতকে নিয়ে আসার জন্য। নিজে নিয়ে আসার আগে মাথায় ভালোভাবে ওড়না পেঁচিয়ে নিতে বললেন। পরে না বড় ভাবির মা তাকে বেজ্জতি করে দেয়। ভদ্রমহিলা কাউকে পরোয়া করেন না। পা চালিয়ে হাঁট। মহিলা কি অতিরিক্ত ডেঞ্জারাস? মেহেরুন্নেসার থেকেও বেশি ডেঞ্জারাস বলতে ডেঞ্জারাস। তোর দাদি ওনার কাছে ডাল ভাত। নুসরাত বোঝার মতো করে মাথা নাড়ল। নাজমিন বেগম নুসরাতের মাথায় গাঁটটা মেরে বললেন, তোর কপালে শনি নাচছে রে নুসরাত, আজকের দিনে এসব কি পড়েছিস কেন? নুসরাত নাজমিন বেগমের কথা পাত্তা দিল না। ভদ্রমহিলা এক কথা বলে সে 10 কথা শুনিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। নুসরাত সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে উচ্চ শব্দে সালাম দিল রোমানা খাতুনের উদ্দেশ্যে। রোমানা খাতুন তীক্ষ্ণ চোখে দুজনের ওপর থেকে নিচের দিকে তাকালেন। ইসরাত ঝুঁকে পা ধরে সালাম করল। রোমানা খাতুন হেসে মাথায় হাত বুলিয়ে দিলেন। নাজমিন বেগম কাঁধ দিয়ে ধাক্কা দিলেন নুসরাতকে পা ধরে সালাম দেওয়ার জন্য। নুসরাত তার জায়গা থেকে এক পাও নড়ল না, শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। রোমানা খাতুন মেহেরুন্নেসার দিকে জিজ্ঞাসা চোখে তাকাতেই মেহেরুন্নেসা কর্কশ গলায় বললেন, বড়টার বউ আপনাকে যেইটা পা ধইরা সালাম দিছে, আর ছোটটার বউ ওই যে ওইখানে যেটা দাঁড়ায় আছে। আর জায়ানের বউ কোথায়? এখনো আয় নাই, জায়ান আনতে গেছে। রোমানা খাতুন লাঠি ভর দিয়ে উঠে দাঁড়ালেন। ইসরাতকে বললেন, জায়ানের বউ বসো আমার পাশে খালি জায়গায়। আরশের বুকে একটু পরখ করে দেখে আসি, মেয়ে তো আমার দিকে আসছেই না। নুসরাতের সামনাসামনি হতে দুজন দুজনের দিকে পরোক্ষ দৃষ্টিতে তাকালো। নুসরাতের মুখে হাসি নেই, ঠোঁট সূক্ষ্ম করে দাঁড়িয়ে আছে। নুসরাতের পাশে দাঁড়াতে
দুজন সমানে সমান প্রায় হয়ে গেলেন। আরুষের বউ দেখছি আমার থেকেও লম্বা। নাজমিন বেগম হালকা হাসলেন। নুসরাত ভদ্রমহিলার দিকে তাকালো। মুখ দেখতে কিছুটা পাকিস্তানি মানুষের মতো। মায়ের কাছ থেকে মনে হয় একবার শুনেছিল আরুষদের নানি পাকিস্তানি ছিলেন। প্রেম করে বিয়ে ছিল তাদের নানার সাথে। বয়স হওয়ায় মুখে ছাপ পড়েছে, কিন্তু চামড়া এখনো সতেজ রয়েছে। মুখের ভাষা ধারালো আর সাথে তীক্ষ্ণ। তা আজ স্বচক্ষে দেখে নিচ্ছে। রুমানা খাতুন নুসরাতকে অবাক করে দিয়ে জড়িয়ে ধরলেন। নাজমিন বেগম হাঁ করে তাকিয়ে থাকলেন। বাজি পাল্টে যেতে দেখে বিস্ময়ে চোখ মুখ ঝাপটালেন। আরশ আর জাইন ছাদ থেকে নেমে আসলো নানি আসার কথা শুনে। নুসরাতের গালে চুমু খেয়ে ছেড়ে দিয়ে আরশ আর জাইনের দিকে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে চুমু খেলেন। আরশের কানে কানে বললেন, তোর বউ তো দেখছি আমার থেকে এক ধাপ উপরে। আমার থেকে মুখ বেশি চলে নাকি? আরশ হালকা হেসে মাথা চুলকালো। নুসরাতের দিকে আর চোখে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। কিভাবে পটালি? রাতে বলি নানি, অনেক কাহিনী, এখন বলতে গেলে সময় পার হয়ে যাবে। জাইনকে কানে কানে কিছু বলতে জাইন কেসে উঠল। নানিকে সামান্য শাসানো গলায় বলল, নানি লজ্জে বেঁচে দিয়েছ? রুমানা খাতুন বাহু বন্ধন থেকে ছেড়ে দিলেন নাতিদের। হালকা হেসে জাইনের দিকে তাকিয়ে মাথা নাড়ালেন। তোদের ছোটবেলার মুদি দোকানে খাওয়াতে নিয়ে সব বেঁচে দিয়েছিলাম। ইসরাতের কপালে চুমু খেতে খেতে বললেন, তোমাকে দেখে আমি এত মুগ্ধ হয়েছি যে আদর করে দিতে ভুলে গিয়েছি, দুঃখিত। ইসরাত হালকা হাসলো সৌজন্যতা বজায় রাখতে। মেহরুন্নেসা আর রুমানা খাতুনের গল্পর আসর বসল। মেহরুন্নেসাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে রুমানা খাতুন একের পর এক উস্কানিমূলক বাক্য বলতে শুরু করলেন। তা বিয়াইন, এত ভালোবাসার নাতির বিয়ের অনুষ্ঠান আসলেন না কেন? রুমানা খাতুন দাঁত বের করে হাসলেন। চায়ে চুমুক দিয়ে বললেন, আসলে তখন আমি আমার ছোট ছেলের বাসায় বেড়াতে গিয়েছিলাম, তাই আসতে পারিনি। ছোট ছেলে কোথায় থাকে? সব ছেলেই আমেরিকায় থাকে। ঝর্ণার মুখ আমেরিকার কথা শুনে ইয়া বড় হয়ে গেল। মেহরুন্নেসা মুখ বাঁকিয়ে বললেন, তাইলে সইলা আইলেন কেন? আপনার সমস্যা হচ্ছে আমি চলে আসাই? আমি কখন কইলাম এটা? না, আপনার কথা শুনে মনে হলো আপনি খুশি না আমি আসাতে। নুসরাত ঠোঁটে ঠোঁট চেপে না হাসার প্রয়াস করে গেল। ইসরাত দুজনের মাঝে নিরপেক্ষ বসে রইল। ভেতরে ভেতরে হেসে ফেটে যাচ্ছে, কিন্তু সামনে হাসির তোড়ে শুধু শরীর নড়ছে। রুমানা খাতুনের সাথে কথায় পেরে উঠলেন না মেহরুন্নেসা। মুখ লটকে বসে রইলেন। অ্যানিভার্সারি অনুষ্ঠান শুরু হলো 7:30টার দিকে। ডিএসএলআর আর ভিডিও করার জন্য লোক বুক করে রেখেছিল জায়ান। এক একে সবাই ছাদে যেতে শুরু করলেন। মেহরুন্নেসার হাঁটুতে ব্যথা হওয়ায় আরশ কোলে করে নিয়ে গেল ছাদে। জাইন কোলে নিতে চাইল রুমানা খাতুনকে। তিনি লাঠি তুলে শাসালেন জাইনকে, তাকে স্পর্শ না করার জন্য। লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে ছাদে গেলেন রুমানা খাতুন। সবাই যে যার রুমে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সেজে গুজে রেডি হচ্ছে। আরশ গ্রে কালারের শার্ট, নেভি ব্লু কালার ফর্মাল প্যান্ট পরল। পায়ে নাইকের লোগো বিশিষ্ট ব্ল্যাক কালার শু। চুলে জেল দিয়ে সুন্দর করে এক পেশে করে সেট করে রাখলো। নুসরাত চুল পনিটেল করলো। গ্রে কালার ফর্মাল প্যান্ট আর সাদা রঙের স্কিনি টি শার্টের ওপর সাদা কালার ফর্মাল শার্ট পরল। পায়ে শর্ট হাই হিল পরে আয়নার সামনে নিজেকে একবার পরখ করে নিল। ঠোঁটে লিপ গ্লস দিয়ে ঠোঁটের সাথে ঠোঁট ঘষে ওপর নিচে লাগিয়ে নিল। ঠোঁট থেকে লিপ গ্লস 2 আঙ্গুল দিয়ে ট্যাপ ট্যাপ করে নিয়ে গালে ঘষে নিল। আরশ এক হাত এগিয়ে দিল। নুসরাত নির্দ্বিধায় আরশের হাত চেপে ধরে এগিয়ে গেল রুমের বাহিরে। ইসরাত ডার্ক রেড কালার সিল্কের শাড়ি, ঠোঁটে ডার্ক রেড কালার লিপস্টিক, চুলগুলো মাঝ বরাবর করে পেছনের দিকে অর্ধেক রাখলো আর সামনের দিকে অর্ধেক রাখলো। মুখে লাইট মেকআপ, পায়ে সেন্ট লরেন্টের হাই হিল পরল। ইসরাত আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখে নিল। রুম থেকে বের হতেই দেখা হলো জাইনের সাথে, যে কালো রঙের শার্ট আর কালো রঙের প্যান্ট পরে ইসরাতের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। ইসরাতকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুক্ষণের জন্য জাইন থমকে গেল। মুগ্ধ চোখে ইসরাতের উপর থেকে নিচ চোখ বোলালো। মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে এসে ইসরাতের হাত চেপে ধরল। জাইনের তীব্র দৃষ্টির প্রকোপে ইসরাত নিজের চোখ মাটির দিকে নামিয়ে নিল। জাইন ইসরাতের কোমর চেপে ধরতে ইসরাতের শরীর শিরশির করে উঠল। ইসরাত ঠোঁট কামড়ে তাকাতেই জাইন গম্ভীর গলায় বলল, ম্যাডাম। ইসরাত কেঁপে উঠল হালকা।
মাথা নাড়িয়ে বলল। জাইন বলল, আপনার হাতটাকে ধরতে পারি? হাত তো ধরেই ফেলেছেন, এখন পারমিশন নিয়ে কি করবেন? তাহলে চলুন ম্যাডাম, দেরি হয়ে যাচ্ছে। ইসরাত মাথা নাড়িয়ে এগিয়ে গেল। ছাদে গিয়ে দেখলো লিপি বেগম এবং হেলাল সাহেবকে চোখ বেঁধে দাঁড় করিয়ে রেখেছে আরশ আর জায়ান। জাইন এগিয়ে আসলো। 3 ছেলে 3 পাশে দাঁড়িয়ে চোখ থেকে কাপড় সরিয়ে দিতেই সবাই বলে উঠল, সারপ্রাইজ। লিপি বেগম হালকা হেসে উঠলেন। রুমানা খাতুনকে উপস্থিত দেখে আবেগে আপ্লুত হয়ে হাত বাড়িয়ে আলিঙ্গন করলেন। আলিঙ্গন শেষে খবরাখবর জিজ্ঞেস করলেন মায়ের। হেলাল সাহেব আর লিপি বেগম কেক কাটতে শুরু করলেন। সবার সমস্বরে বলল, হ্যাপি 30 ইয়ার অ্যানিভার্সারি। কেক কেটে একে একে লিপি বেগম সবাইকে খাওয়াতে শুরু করলেন। মেহরুন্নিসা এক পাশে নাক ফুলিয়ে বসে রইলেন। হেলাল সাহেব কেক নিয়ে আগে মাকে খাওয়ালেন, পরে সবাইকে খাওয়াতে লাগলেন। কেক কাটার পর কিছুক্ষণ গল্প গুজব করে সবাই যে যার রুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। মাহাদি আসলো অনুষ্ঠান শেষ হওয়ার পর। আরশ রাগী চোখে তাকালো, কোনো কথাই বলল না। অনিকা আর ইরহাম গিটার, সসের বোতল আর কয়েকটা ফোল্ড করা কাগজের টুকরো নিয়ে এসে বসলো ছাদের মেঝেতে। সবাইকে আসার জন্য বলা হলো। জাইন আসতে চাইল না। জায়ান টেনে নিয়ে আসলো। নুসরাত আরশকে বগল দাবা করে নিয়ে এসে বসলো নিজের সাথে। ইরহাম বোতল ঘোরালো। প্রথমবার নুসরাতের দিকে বোতল গিয়ে থামলো। ইরহাম জিজ্ঞেস করলো, ট্রুথ অর ডেয়ার? ট্রুথ। আচ্ছা বল, তোর জীবনের ফার্স্ট প্রায়োরিটি কি? আমি নিজে। ইরহাম অনিকা মোহাম্মদ চিৎকার করে বলল, কি? উত্তরে হাওয়া বইছে। শীতল হাওয়ায় গায়ে কাঁটা দিয়ে উঠছে। ঠান্ডায় বসে থাকা মানব মানবীদের। এক হাত দিয়ে অন্য হাত ঘর্ষণ করে হাত গরম করছে ছাদে বসে থাকা সবাই। ঠান্ডায় সবার কাছে মনে হচ্ছে দাঁত একটার সাথে আরেকটা খিঁচে লেগে আছে। তবুও চুপচাপ সবাই বসে আছে নুসরাতের পরবর্তী কথা শোনার জন্য। কি মানে? আমি বলতে চাইছি যে মানে অন্য কেউ কেন নয়? একটা প্রশ্ন করার পারমিশন আছে, দুটো নয়। এটা গেমের রুলসের বিপরীত। ইরহাম দাঁত খিঁচিয়ে তীক্ষ্ণ দৃষ্টি দিল নুসরাতের দিকে। আরশ নিজের পুরো ঠোঁট দাঁত দিয়ে চেপে ধরে কিছু ভাবতে লাগলো। ইরহাম বোতল ঘোরালো। বোতল ঘুরতে ঘুরতে থামলো মাহাদির সামনে। ইরহাম হৈ হৈ করে উঠল, ট্রুথ অর ডেয়ার ভাইয়া? ডেয়ার। আমি ডেয়ার দিচ্ছি, এখানে উপস্থিত তোর একজন প্রিয় মানুষকে নিজের মনে কথা বল। মাহাদি ভ্রু বাঁকিয়ে শানিত দৃষ্টিতে আরশের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুই কি আমাকে আদেশ দিচ্ছিস? তোর যা মনে হয়। মাহাদি ঠোঁট চেপে কিছুক্ষণ বসে রইল। একবার আরশের পানে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল মমর দিকে। মমর দিকে শান্ত গভীর চোখ রেখে ভারী পুরুষালী গলায় মাহাদি বলল, আমি আমার জীবনে একজন বেস্ট পার্সনকে দেখেছি, যে আমার বয়সে ছোট কিন্তু আমার থেকেও ম্যাচুরিটি বেশি। মম লজ্জা পেয়ে হালকা হাসলো। গালে হাত দিয়ে অপলক নজরে তাকিয়ে রইল মাহাদির দিকে। আমার বয়সে ছোট হওয়া সত্ত্বেও সে বিয়ে করে নিয়েছে। এটা আমার জন্য ভীষণ লজ্জার বিষয়, এবং এটা ভাবলে আমার লজ্জায় মাথা কাটা যায়। তো যাই হোক, আমি সেই বেস্ট পার্সনের নাম বলবো না, কিন্তু একটা কথা বলতে চাই। অনেক দিন তো হলো বিবাহের, তাহলে কবে চাচু ডাক শুনছি আমরা? অপেক্ষায় আছি মামা। শেষের কথা আরশের চোখে চোখ রেখে কিছুটা ব্যঙ্গাত্মক গলায় বলল। ইরহাম, অনিকা, মম আর নুসরাত হে হে করে হেসে উঠল। আরশ ঠান্ডা চোখে মাথা কাত করে মাহাদির দিকে স্থির তাকিয়ে থাকলো। জাইন নিজের ঠোঁট চেপে বসে রইল দন্তের নিচে। ইসরাত অগোছালো দৃষ্টি ফেলল আশেপাশে। জায়া নীরবতা লঙ্ঘন করে বলল, মাহাদি, কুছ তো লেহাজ কর, বড় ভাইয়ের এখানে উপস্থিত আছে। মাহাদি শব্দ করে হেসে উঠল। মম নিজের অবাঞ্ছিত ভাবনায় নিজেই লজ্জা পেল। ইরহাম বোতল ঘোরালো। বোতল এবার জাইনের দিকে থামলো। নুসরাত জিজ্ঞেস করলো, ট্রুথ অর ডেয়ার? ডেয়ার। আপনি ইশরাতের উদ্দেশ্যে একটা রোমান্টিক লাইন বলুন। ওটার জন্য প্রিপারেশন নিতে হয়, আমি এমন কিছু করার প্রিপারেশন নেইনি। নুসরাত পকেট থেকে মোবাইল বের করে গ্যালারিতে ঢুকলো। গ্যালারি থেকে কিছু খুঁজে বের করে জাইনের মুখের সামনে মোবাইল নিয়ে বলল, এটা ট্রান্সলেট করে বলুন আবেগ মিশিয়ে। অনিকা উকি ঝুঁকি মারল লাইনগুলো দেখার জন্য। নুসরাত ঝটপট জাইনকে লাইনগুলো দেখিয়ে মোবাইল অফ করে পকেটে ঢুকিয়ে রাখলো যত্ন সহকারে। জাইন ইসরাতের দিকে পূর্ণ দৃষ্টি মেলে তাকালো। ইসরাতের মুখের দিকে তাকিয়ে আদেশের স্বরে বলল, ইসরাত, আমার দিকে তাকাও। ইসরাত মুখ ঘুরিয়ে রেখে বসে রইল। ইরহাম ইসরাতকে নড়তে না দেখে ইসরাতের পিঠ ঠেলে জাইনের দিকে করে বসিয়ে দিল। ইসরাত নাক কুচকে একবার তাকালো ইরহামের দিকে।
ইরহাম ইসরাতের তাকানো পাত্তা দিল না। ইসরাত চোখ ঘুরিয়ে জাইনের চোখে চোখ রাখলো। বাতাসের সাথে জাইনের শরীরে ব্যবহৃত ব্ল্যাক টাই, সেলিনম্যান পারফিউমের কস্তুরি আর ভ্যানিলার গন্ধ তীব্রভাবে এসে ইসরাতের নাকে লাগলো। ইসরাত মাতালের মতো ঘ্রাণটা নিজের নাসার অঞ্চলে টেনে নিল। নিজের খেয়ে হারাতে গিয়ে ইসরাত নিজেকে সামলে নিল। ধূসর বর্ণের পুরুষালী চোখে বাদামির বর্ণের মেয়েলি চোখ মিলিত হলো। চোখাচোখি হতে মেয়েলি বাদামি বর্ণের চোখের পাপড়ি হালকা হালকা নড়ে উঠল। ইসরাত ঠোঁট কামড়ে ধরল অস্বস্তি কাটানোর জন্য। জাইন নিজের গলা যথেষ্ট গম্ভীর রেখে রাশভারী গলায় বলল,